রাত ৯টা। ভারী বাতাস আর অন্ধকারাচ্ছন্ন কালো আকাশ। তারাগুলো কালো মেঘে ঢেকে গিয়েছে। এক ফালি চাঁদটা হালকা দেখা যাচ্ছে। চৈত্র মাসে ঝড়ের আভাস, যখন তখন বৃষ্টি হতে পারে। তাই দীপ্তি, ওয়াফি আর ভিকিকে বাসায় যেতে দেয়নি আয়শা। জোর জবরদস্তি করে রেখে দিয়েছে তাদের। আনায়ার শরীরটা একদম ভালো না, সোফায় গা এলিয়ে বসে আছে। আবরার নাই, একা রুমে। শরীরে অসুস্থ আরও বেশি আকৃষ্ট হচ্ছে। মারিয়া কয়েকবার আনায়াকে দেখে দিয়েছে। আয়শা মাথায় তেল পানি দিয়ে দিচ্ছে। দীপ্তি এইটে সেইটে বলছে আর কিছু খাওয়ানোর চেষ্টা করছে। তার ঠিক সেই মুহূর্তে ঝড়ের মতো প্রবেশ করে আবরার। তার পিছন পিছন সাদিয়া সহ বাকিরা। আনায়ের এরকম অবস্থা দেখে অস্থির হয়ে যায় আবরার। তার পাশের চেয়ারে ভিকির ফর্সা মুখশ্রী চোখে পড়তে জল শক্ত করে দাঁতে দাঁত পিষে এগিয়ে যায়। কোনো দিকে না তাকিয়ে সোজা পাজা কোলে তুলে নেয়। বড় বড় পা ফেলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। আয়েশা কিছু বলতে চেয়েও কথা হজম করে ফেলে। দীপ্তি ঠোঁট দুইটা প্রসারিত করে সেই দিকে তাকিয়ে। পাশে থাকা ওয়াফির দিকে দৃষ্টি পড়তেই মুখ ভার করে ফেলে। ইয়ামিন ওয়াফির সাথে সোফায় বসে হাঁক ছুড়ে মারিয়ার দিকে। এক গ্লাস পানি। ইয়ামিনের ডাকে সকলের দৃষ্টি ঘুরে পিছনের দিকে। লাল শাড়ি পরিহিত সাদিয়াকে দেখে বিস্ময়ের সর্বচূড়ায় পৌঁছায় আয়শা আর দীপ্তি। আয়শা বেগম তড়িৎ বেগে এগিয়ে আসে। আরে সাদিয়া যে, এই সাজে কেন? আসসালামু আলাইকুম দাদু। সাদিয়াকে বিয়ে করেছি আমি, তোমাদের নাত বউ। রাতুল মাথাটা নামিয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে কথাখানা। আয়শা ফিক করে হেসে দেয়। বিয়ে করেছো ভালো কথা, জানাবে না? বিশ্বাস করো দাদু, ইয়ামিনের কসম, ওই আব্বা আমারে বেঁধে বিয়ে করাইছে। ইয়ামিন লাফিয়ে ওঠে। ভাই, আমার বউ আছে। তুই আমার নামে মিথ্যা কথা বলার কারণে যদি আমি মরে যাই, তাহলে আমার সুন্দরী নাদুস নদুস বউটা বিধবা হবে। তাদের কথার ফাঁকে মারিয়া এগিয়ে আসে। আয়েশা বেগম সাদিয়াকে উপরের ঘরে নিতে বলে রান্নাঘরে পা বাড়ায়। দীপ্তি বেগম এতক্ষণ এসব পর্যবেক্ষণ করছেন। নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, টু শব্দটি করেনি। রাত 11টা। কাঁচা ফুলে সাজানো খাটের কোণে বসে রয়েছে সাদিয়া। রুমের চারপাশ থেকে পচা ফুলের গন্ধ ভেসে আসছে। গায়ে একটু পরপর গুলিয়ে আসছে। নতুন বউ কাউকে কিছু বলতেও পারছে না, চুপচাপ বসে রয়েছে। প্রায় 40 থেকে 50 মিনিট এরকমভাবে বসে থাকার পর শরীর আর দিচ্ছে না বসে থাকার জন্য। দৌড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। চোখে মুখে পানি দিয়ে মুখের ভারী সাজ আর গায়ে জড়ানো ভারী লেহেঙ্গাটা চেঞ্জ করে বের হয়ে আসে। শরীরটা আগের থেকে অনেক পাতলা লাগছে। মনে হচ্ছে শরীর থেকে ভারী কিছু সরে গিয়েছে। কিন্তু রুমের কাঁচা ফুলের পচা গন্ধটা এখনও যাচ্ছে না। সোহান, ইয়ামিন আর অমি তিনজন হন্য হয়ে খুঁজে যাচ্ছে রাতুলকে। সারা বাড়ি সম্পূর্ণ খোঁজা শেষ, কোথাও তার দেখা নেই। ছাদেও নাই। সব জায়গায় খুঁজে না পেয়ে পা বাড়ায় বাহিরের বাগানের দিকে। ঝোপঝাড়ে এক এক করে দেখে খুঁজে না পেয়ে সামনের দিকে এগোতেই ইয়ামিনের চোখে পড়ে দূরে আম গাছের ডালে বসে থাকা এক ছায়ার উপরে চিৎকার করে ওঠে, লা হাওলা আলা কুয়াত্তা ইল্লা বিল্লাহ। থুথু, আল্লাহ, ভূত, ভাই এইবারের মতো মাফ করে দাও, আর জীবনেও তোমার জায়গায় আসবো না। ওই অমির টুনটুনির কসম। সোহান এগিয়ে এসে ফোনে ফ্ল্যাশ জ্বালাতে জ্বালাতে বলে, ভাই, জীবনের প্রথম ভূত দেখলাম, একটু ভিডিও করে নেই। কথাটা বলে লাইট ধরতে চোখের সামনে ভেসে ওঠে রাতুলের মুখখানা। হালার ঘরের হালা, একটুর জন্য আমার আত্মা উড়ে যায়নি। নাম তুই, নয়তো আমি উপরে আইলে তোর খবর আজ রাত 2টার খবরে দেখাইব। ইয়ামিনের কথায় রাতুল উপরের ডালে উঠতে উঠতে জোরে আওড়ায়, নামলে তোরা আমার ইজ্জতের ফালুদা বানানোর জন্য ওই সাদিয়ের কাছে দিয়ে আসবি। আরে না, আয়। সামনের ফ্ল্যাটের 2টা সুন্দরী মেয়ে এসেছে, ওইগুলোকে পটাতে যাব। এর জন্য তোর কাছে আসছি, তোকে নিয়ে না গেলে তো পরে অভিশাপ দিবি। রাতুল মনের আনন্দে বলে, ইয়ামিন ভাই, আমার তোরে একটা চুম্মা খাইতে মন চাচ্ছে, দাঁড়া আসছে আমি। এক লাফে দেয় নিচে। আও, এই হাতটা গেল রে। বা হাতের কবজি ধরে আর্তনাদ করে বলে। ইয়ামিন লাফিয়ে গায়ে ধরে তুলে। অমি আর সোহান দুইজন দুই হাতে ধরে রেখেছে। এইটা কিন্তু অন্যায়, তোরা আমারে ভোলা ভালা পেয়ে এরকম করছিস। ঠাড়া পড়বে তোদের টুনটুনির উপর।
সোহান মুখটা কাদো কাদো করে ছেড়ে দিয়ে বলে, ভাই, আমি এখনো অবিবাহিত। আমার টুনটুনিতে অভিশাপ দিস না, নয়তো তোর শালি পড়বে না। এর শালির সাথে তোর প্রেম করিয়ে দেওয়ার দায়িত্ব আমার, তুই ওরে ধর। সোহান ইয়ামিনের কথা শুনে খুশি হয়ে দুহাত চেপে ধরে। ইয়ামিন ঘাড়ে চেপে ধরে রুমের দিকে এগিয়ে যায়। রাতুল দাঁতমুখ কুঁচকে বলে, বা স্যার আমায়, বালের বাসর। আমি ভদ্র ভোলাভালা নিষ্পাপ একটা ছেলে, আমাকে মেয়েদের রুমে পাঠাচ্ছে। লজ্জা থাকা উচিত তোদের। সে একটা ছেলে হয়ে আরেকটা ছেলের ইজ্জত হরণ করার রাস্তায় ঠেলে দিচ্ছিস, ধম্মে সইবে না। ইয়ামিন রাতুলের ঘাড় ধরে রুমে ফিক্কে মেরে বাহির থেকে দরজা বন্ধ করে বেরিয়ে যায়। জানালা ঘষে দাঁড়িয়ে রয়েছে ইয়ামিন আর সোহান। রাতুল গায়ের পাঞ্জাবিটা টেনে সামনের দিকে এগিয়ে যায়। সাদিয়া খাটের কোণে বসে ফোন টিপতেই ব্যস্ত। ইয়ামিন হাত উঁচু করে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম আফা, বিশ্বাস করেন আমাকে এই ধলা পাঠা ইয়ামিন ঘাড় ধরে নিয়ে এসেছে। সাদিয়া হাতের ফোনটা খাটের কোনায় রেখে বিরক্ত কণ্ঠে বলে, আমি তোর কোন জন্মের আফা লাগি? তোর বিয়ে করা বউ আমি, হারামজাদা। আস্তাগফিরুল্লাহ, পৃথিবীর সব মেয়েদের আফার চোখে দেখি। বাকি কথা বলতে না দিয়ে সাদিয়া এগিয়ে আসে, সামনের কলার টেনে অধর দুইটা মিলিয়ে দেয়। রাতুল হাঁসফাঁস করছে, হাত দুইটা ছোটাছুটি করছে। স্যার আমায় হারামজাদি। আল্লাহ গো, আব্বা গো, আমার ইজ্জত লুটে নিচ্ছে এই সেমরি। ও আব্বা কই তুমি, আমার ইজ্জত লুটে নিচ্ছে গো। রাতুলের এই আহাজারিতে আবরার চলে এসেছে। তার পিছন পিছন সোহান আর ইয়ামিনও চলে এসেছে। আবরার বাহির থেকে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। কি হয়েছে? দরজা বন্ধ ছিল কেন? আব্বা গো, আমার ইজ্জত লুটে নিচ্ছে এই মেয়ে। দেখো আমার সুন্দর ঠোঁট দুটোকে কামড়ে খেয়ে ফেলেছে। আবরার পা থেকে জুতা খুলে এগিয়ে আসে। তোর গলার আওয়াজ যদি আর একবার পাই, তাহলে এই জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না, সবগুলো তোর পিঠে পড়বে। আবরার চলে গেলেই ইয়ামিন এগিয়ে আসে। তোর মনে হয় টুনটুনিতে সমস্যা আছে, কলকাতা হারবার প্রয়োজন, আজকেই অর্ডার দেব। তুই দুঃখ করিস না। রাতুল চোখ দুইটা বড় বড় করে তাকায়। তোর আগে আমি বাবা হয়ে দেখাবো। যদি তোর আগে আমি বাবা হই, তাহলে তোর শাশুড়ি আমার। ওকে। ইয়ামিনের কথা বাড়ায় না, বড় বড় পা ফেলে রুম ত্যাগ করে। তার পিছন পিছন সোহানও এগিয়ে যায়। রাতুল দরজা লাগিয়ে ছোট ছোট পায়ে এগিয়ে আসে। সাদিয়া চুপচাপ বসে রয়েছে, সম্পূর্ণ মনোযোগ ফোনে। ইয়ামিন সাদিয়ার সামনে কিছু সময় তাকিয়ে নিম্নস্বরে বলে, একটু চুমু খাই। সাদিয়া ফোন থেকে চোখ তুলে সামনে তাকায়, কিছু বলে না। নীরবতা সম্মতের লক্ষণ ভেবে রাতুল টুক করে গেলে চুমু খেয়ে দূরে সরে আসে। চুমু দেওয়া গালে হাত দিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে সাদিয়া, এইটাকে চুমু খাওয়া বলে? আমার তো মনে হলো মাছ টোপ দিয়ে চলে গিয়েছে। বলে রাতুলের পাঞ্জাবের কলার টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। টানা 7 মিনিট পর ছাড়ে। রাতুল হাঁপাচ্ছে, তার শরীর মাত্রাতিরিক্ত কাঁপছে। বউ, আমার শরীর কেমন যেন লাগছে, কাঁপছে দেখো। বুকে হাত দিয়ে দেখো, হৃদস্পন্দন মনে হচ্ছে লাফিয়ে বের হয়ে আসবে। সাদিয়া ডান হাতটা বুকে রাখে। আসলে মাত্রাতিরিক্ত হৃদস্পন্দন বেড়ে চলেছে। রাতুল কিছু না বলে সাদিয়াকে খাটে ধাক্কা দিয়ে ফেলে গায়ের পাঞ্জাবিখানা ছুঁড়ে ফেলে দেয়। ফর্সা ফিটফাট শরীরের দিকে তাকিয়ে শুকনো ডোক গিলে সাদিয়া। রাতুলের চোখ টিপ দেয়। আয়না করি ফষ্টি নষ্টি, দেখতে নুনতা খেতে মিষ্টি। সাদিয়ার চোখে মুখে ভয় আর লজ্জার ছাপ স্পষ্ট। রাতুলকে পা থেকে মাথা পর্যন্ত দেখে শুকনো ডোক গেলে রাতুল সাদিয়ার অবস্থা বুঝতে পেরে বলে, ওই শালা ইয়ামিনের জন্য আজ তুই আমার ইজ্জত লুটে নিচ্ছ। আমিও বাধা দিচ্ছি না, যদি বাধা দেয় তাহলে বলবে আমার মধ্যে সমস্যা আছে। ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু করব না। যাও ঘুমাও। কিসের ঘুম? আমাকে জাগিয়ে ঘুমালে খুন করে ফেলব। ভয় পাইছি আমি আফা। চলেন প্রক্রিয়া শুরু করে। চিৎকার দিয়ে না কিন্তু, পাশের রুমে আব্বা আছে, আপনার চিৎকার শুনলে আমাকে জুতোপাটা করবে আয়শা। রাতুলের কথায় সাদিয়া মুচকি হাসে। রাতুল এক পাশ থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, ঘাড়ের লম্বা চুলগুলো সরিয়ে মুখ গুজে দেয়। প্রিয় মানুষের এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শে শিউরে ওঠে সাদিয়া। শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে গিয়েছে। ধীরে ধীরে রাতুলের স্পর্শ গভীর হতে শুরু করে। প্রতিটি অঙ্গ অঙ্গে নিজের ভালোবাসার ছোঁয়ায় শিউরে তুলছে সাদিয়াকে। এই বৃষ্টি ভেজা রাতে দুইজন কপোত কপোতির ভালোবাসা সাগরে ভেসে যাচ্ছে। রাত 3টা ছই ছই।
বাহিরে ভারী বর্ষণ হচ্ছে। বাতাসের বারে প্রতিটি গাছ নুয়ে পড়ছে। আবরার খাটের মাঝখানে বসে রয়েছে, তার কোলে আনায়ার মাথাটা, সামনে ল্যাপটপ। এক হাত আনায়ার মাথার লম্বা চুলগুলোতে মৃদু টেনে দিচ্ছে, আর এক হাতে ল্যাপটপে কাজ করছে। আনায়া 7 মাস পড়ছে থেকে আবরার রাতে ঘুমায় না। যখন তখন মেয়েটা উঠে রুমে হাঁটতে শুরু করে দেয়। কোনো কোনো সময় নিচ পর্যন্ত চলে যায়। এখন আনায়ার 9 মাস চলছে। পাক্কা 2 মাস যাবৎ আবরার রাতে ঘুমায় না। এমনকি মাঝরাতে হাঁটতে বের হতে হয়, কখনো বা গান শোনাতে হয়। হাজারো ইচ্ছে পূরণ করতে হয় রাতের বেলা। আনায়া আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়, ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। আবরার তড়িৎ গতিতে সেও পেছনে পেছনে এগিয়ে যায়। দরজার সামনে কিছু সময় দাঁড়িয়ে রয়। তার 1 মিনিটের ভেতরে বের হয় আনায়া। দরজা থেকে একটু সামনে আসতে আবরার দৌড়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় 4 থেকে 5 বার এরকম করছে। আবরার দরজার সামনে ঠায় দাঁড়িয়ে রয়েছে, কিছু বলছে না, ভাবমূর্তি দেখছে। বাহিরে বৃষ্টি বাড়ছে। আনায়া ক্লান্ত হয়ে দরজার সামনে বসে পড়ে। আবরার কোলে তুলে বিছানায় শোয়ায়। যা করার এখানে শুয়ে শুয়ে করো, সমস্যা নেই, আমি পরিষ্কার করব। বারে বারে দৌড়ঝাঁপ দিয়ে আরও শরীরকে অসুস্থ করে তুলছো। আমাকে মারতে চাও? আনায়া ঠোঁট ফুলিয়ে দেয় বাচ্চাদের মতো। বালিশ পেটের সাথে চেপে ধরে। আবরার সেদিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধরে। রুক্ষ কথাগুলো ঠোঁটের কোণে এনেও গিলে ফেলে। মোলায়েম কণ্ঠে বলে, কি হয়েছে? কোনো সমস্যা? বলো আমাকে। পেটের সাথে চেপে ধরলে তো বাবু কষ্ট পাবে। আনায়া চোখের পানি ছেড়ে দেয়। জানেন, আমি না বাবা ডেকে মেটাতে পারিনি, তাই সবসময় চাইতাম আমার একটা ছেলে বাবু হোক, যাকে বাবা ডেকে স্বাদ মেটাতে পারবো। আমি যদি তাকে জন্ম দিয়েই চলে যাই, তাহলে তো আমার ইচ্ছেটা অসম্পূর্ণ রয়ে যাবে। আচ্ছা, আমার মা তো অনেক অন্যায় করেছে, সকলের নিকট অপরাধী, কিন্তু আমি তো তার সন্তান। মা খারাপ হলেও তো তার সন্তানের কাছে তার মাই বেস্ট, তাই না? আমাকে একটু আমার মার সাথে দেখা করাতে নিয়ে যাবেন? আনায়ার কথায় আবরার বুঝে যায়, যা বোঝার। পাজা কোলে তুলে নিচের দিকে হাঁটা ধরে। বাইরে ঝড় বৃষ্টি, এখন কোথায় যাবে? আবরার কোনো দিশা খুঁজে না পেয়ে আয়শাকে ডেকে ওঠে। আয়শা বেগমের মাত্র চোখ জোড়া লেগে আসছিল। ছেলের কণ্ঠস্বর পেয়ে লাফিয়ে ওঠে, দৌড়ে বেগে দরজা খুলে বেরিয়ে আসে। আমজাদ চৌধুরীও বের হয়ে আসে। পেইন উঠেছে, রুমে নিয়ে আয়, আমি দেখছি। আপনি একটা ছাতা নিয়ে আসেন, কুইক। আয়শা দ্রুত ছাতা মেলে এগিয়ে ধর আনায়াকে শুয়ে তার মাথাটা নিজের কোলে। আমজাদ ছেলের পাশে বসেন। আবরার গাড়ি ফুল স্পিডে চালাচ্ছে। রাত 3টা, জনশূন্যহীন, জঞ্জাট নেই, তাই 15 মিনিটে হাসপাতালের সামনে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমেই আনায়াকে কোলে নিয়ে হন্য হয়ে যাচ্ছে। গলা ফাটিয়ে ডাক্তারকে ডাকছে। আনায়ার কথাগুলো কানে বেজে যাচ্ছে। উম্মাদের মতো করছে। দিন দুনিয়ার কোনো কিছু এখন তার মাথায় নেই। আনায়া ব্যথায় মুখ লাল হয়ে গিয়েছে, কিন্তু মুখ ফুটে প্রকাশ করছে না। স্বামীর উন্মাদনা দেখছে। এত রাতে ডাক্তার পাওয়া মুশকিল, তার উপর বৃষ্টির রাত। ডাক্তার মহসিন এগিয়ে আসেন। আবরার তাকে দেখে দাঁতে দাঁত চেপে ধরে, এইখানে মহিলা ডাক্তার নেই? জি, আমি গাইনি ডাক্তার না, ডাক্তার সাহারা রয়েছে, ম্যামকে নিয়ে আসেন। আবরার এগিয়ে যায়, তার পিছন পিছন আয়শা আর আমজাদ এগিয়ে যায়। আমজাদ চৌধুরী আসার পর থেকে ছেলেকে দেখছে। যে ছেলে মেয়েটার নাম সহ্য করতে পারতো না, সেই ছেলে পাগলের মতো হয়ে গিয়েছে মেয়েটার জন্য। এদিনও দেখার ছিল। অপারেশন থিয়েটার কক্ষে আনায়া আবরার কক্ষের সামনে দাঁড়িয়ে রয়েছে। ভেতরে ডাক্তারদের নিজের কাজ থেকে মনোযোগ সরিয়ে ফেলে, সেই জন্য আয়শা ছেলেকে বাহিরে নিয়ে এসেছে। আবরার বুকের সাথে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রয়েছে। বুকের ভিতর এক অজানা ভয় বাসা বেঁধেছে। আবরার একটু পরপর উকি দিচ্ছে, কিছু দেখা যায় কিনা। বারবারই ব্যর্থ সে। আবরারের এমন অস্থিরতা দেখে আমজাদ এগিয়ে আসে। কিছু বলতে নেবে ঠিক সেই সময় একজন মহিলা ডাক্তার দরজা ঠেলে বের হয়ে আসে। এই রোগীর বাড়ির কে আছেন? আমি, রোগীর হাজব্যান্ড। আবরারের কথায় ডাক্তার অবাক চোখে তাকায়। সোয়াদ আবরার চৌধুরী, তার মতো স্মার্ট আর সফল ব্যবসায়ীর বউ এই শ্যামলা মেয়ে? ডাক্তার কিছুটা অবাক হয়। আপনার ভাবনার সাগর থেকে বেরিয়ে আমার বউয়ের অবস্থা বলেন। ডাক্তার মুখটা কালো করে ফেলল, মিনমিন কণ্ঠে উচ্চারণ করল, মা বা বাচ্চা দুজনের থেকে একজনকে বাঁচানো সম্ভব। রোগীর অবস্থা খুব বেশি ভালো না, আল্লাহ আল্লাহ করেন, রক্ত শূন্যতা, লো প্রেশার।
শরীরের কন্ডিশন ভালো না, এতগুলো সমস্যার মধ্যে বাচ্চা নেওয়াটা উচিত হয়নি। মাকে বাঁচান, বাচ্চার দরকার নেই আমার। আবরারের কাট কথায় ডাক্তার কিছুটা অবাক হলো। সকাল 7টা কি 8টা, পচা ফুলের বিশ্রী গন্ধে বারবার গা গুলিয়ে আসছে সাদিয়ার। আগের দিন রাতে এতটাও বিশ্রী লাগেনি, এক রাতে পচা গন্ধ বেড়ে গিয়েছে। মাথা ভন ভন করে ঘুরছে আর গা গুলিয়ে আসছে। প্রায় 10 থেকে 15 মিনিট এরকম হওয়ার পর দৌড়ে ওয়াশরুমের দিকে এগোয়। হর করে বেসিনে বমি করে ফেলে। চোখে মুখে পানি দিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে দাঁড়িয়ে রয় ওয়াশরুমে। রাতুল তার বউয়ের খুঁজে এসে দেখে সে ক্লান্ত মুখে শরীর হেলিয়ে দাঁড়িয়ে আছে। রাতুল চিন্তিত মুখে প্রশ্ন ছুড়ে দেয়, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা, এই ফুল দিয়ে রুম কে সাজিয়েছে? আমার আব্বা, নাম্বার 2, ইয়ামিন। এসব বাদ দাও, তুমি ওয়াশরুমে দাঁড়িয়ে আছো কেন? সকালের খাবারের জন্য এসেছো নাকি? তুমি চাইলে নিচে বাগানের উত্তর দিকে যেতে পারো, ওইখানে বড় সাইজের ডাঙ্কি আছে, তোমার খাবারের অভাব হবে না। সাত সকালে রাতুলের এমন কথা শুনে গা জ্বলে যায় সাদিয়ার। দাঁত পিষে বলে, বমি করতে এসেছিলাম। ও, বেখেয়ালিভাবে বলে বসে। কথাটা বুঝতেই চোখ দুইটা বড় বড় করে ফেলে। এস্তফায় রুম ত্যাগ করে সোজা ইয়ামিনের রুমের সামনে চলে আসে। সেইখানে না পেয়ে নিচে খুঁজে। মারিয়া ড্রয়িং রুমে টেবিলে খাবার গুছিয়ে রাখছে। রাতুলে দৌড়াতে দেখে আর চোখে তাকায়। কি হয়েছে? ইয়ামিন কই? মারিয়া ইশারা করে পিছনে দেখায়। ইয়ামিন দাঁড়িয়ে ওয়াহির সাথে কথা বলছে। রাতুল সেই দিকে দৌড়ে যায়। এ শোন, তোর আগে আমি বাবা হচ্ছি, এখন তোর শাশুড়িকে আমার হাতে তুলে দে। ইয়ামিন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। কাল রাতে না বাসর করলো, আজই কিভাবে সম্ভব? তুই বাবা হচ্ছিস মানে? মানে আমার বউ বমি করছে সকালে, বমি করা মানে প্রেগনেন্ট। এখন ফটাফট তোর শাশুড়িকে আমার হাতে তুলে দে। ওয়াফি ঠোঁট চেপে হাসছে। ইয়ামিন দাঁত কেলিয়ে বলে, আল্লাহ মাফ করুক, একদিনে কেউ বাবা হয় জানা ছিল না। বন্ধু, এক কাজ করো, চলো হাসপাতাল যাই। যদি কনফার্ম হয় তাহলে আজই আমার শাশুড়ি তোমার। রাত 3টা, নিঝুম নির্ঘুম রাত। বাহিরে প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। রজনীর অন্ধকারে ঘনঘটা মেঘের গর্জনে বৃষ্টিধারা নেমেছে জোরে হাসপাতালের বাতায়নে। আধো আলো আধারিতে হাসপাতালের করিডোর বাইরের বৃষ্টির শব্দ বুকের ভেতর চাপা হয় ও নিস্তব্ধতা করিডোর সব মিলিয়ে পরিবেশ একদম ভয়াবহ ভুতুড়ে। ভয়কে যেন হাজার গুণ বাড়িয়ে দিচ্ছে এই বৃষ্টির গুনগুন শব্দ। এই ভয়াবহ পরিবেশ নিজেকে বাহির থেকে স্থির রেখে বসে রয়েছে আবরার। হৃদয় তার অস্থির, চক্ষু দুইটা জলে সলসল করছে। আবরার টান টান শরীর নিয়ে উঠে দাঁড়ায়, ব্যস্ত পায়ে পায়চারি করছে। চোখের কোণে জমেছে পানির ঝিলিক। বাইরে বৃষ্টির জমজম শব্দ, বিদ্যুতের চমকে প্রকৃতি যেন তার সমস্ত শক্তি দিয়ে জানান দিচ্ছে এক মহান ঘটনার সাক্ষী হতে এসেছে সে। এক নারীর লড়াইয়ের, এক নতুন জীবনের সূচনার। অপারেশন থিয়েটারের ভেতরে এক নারী লড়াই করছে সন্তান প্রসবের। শরীরের সমস্ত শক্তি দিয়ে সে যুদ্ধ করছে জীবনের। ডাক্তার, নার্সরা সবাই ব্যস্ত, তাদের মুখে উদ্যোগের ছাপ। মা বাচ্চা দুজনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারা। বৃষ্টির ধারা যেন আরও বাড়ছে, বাইরের অন্ধকার আরও ঘন হচ্ছে। আবরারের হৃদয় আরও অস্থির হচ্ছে, তার চোখ অশ্রুর ধারা। সে জানে না ভেতরে কি হচ্ছে, শুধু প্রার্থনা করছেন, হে আল্লাহ, সব ঠিক হয়ে যাবে। আমার স্ত্রীকে আমার কাছে সহি সালামতে ফিরিয়ে দাও। কিচ্ছু চাই না আমার, সন্তান দরকার নেই, কিন্তু আমার বউটাকে আমার কাছে ফিরিয়ে দাও। শান্তি দেখার আগে শান্ত করে দিও না সব। হে খোদা, সহায় হও। তার পাশে এসে দাঁড়ালো আমজাদ চৌধুরী। আয়শা দরজার সামনে এলিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে চিকনে চিলতে পানি গড়িয়ে পড়ছে। আমজাদ ছেলের পানে তাকিয়ে রয়েছে। কয়েক ঘন্টায় চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। রুক্ষ চুলগুলো এলোমেলো হয়ে সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শার্টের বোতাম অর্ধেক খোলা। আমজাদ ছেলের দিকে তাকিয়ে লম্বা করে নিঃশ্বাস ফেলে হাতটা কাঁধে রাখে। শক্তপোক্ত আবরার মলিন হয়ে বাবার দিকে তাকায়। ভেতরের সকল কান্না দলা পাকিয়ে আটকে আসছে ভেতরে। ছলছল চোখে তাকায় বাবার পানে। আবরার ছেলের ব্যথাতুর দৃষ্টির দিকে তাকিয়ে হাত তাপড়িয়ে শান্ত কণ্ঠে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভেঙে পড়া সকল বিপদের সমাধান না, আল্লাহ আল্লাহ করো, সব ঠিক হয়ে যাবে।
আবরার চোখের পানি ফেলে দেয়। শক্তপোক্ত পুরুষের চোখে পানি। আমজাদ খানিকটা অবাক হয়। আবরার আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে বাপকে। ভাঙা কণ্ঠে আওড়ায়, আমার কিচ্ছু চাই না আব্বু, শুধু ওরে হলেই চলবে। দরকার পড়লে সারা জীবন আমি বাচ্চাবিহীন কাটিয়ে দেব, তেও আমার ওরে চাই। ওরে ছাড়া সমস্ত কিছু বৃথা আমার। ডাক্তারকে তুমি বলো না বাচ্চা চাই না আমার, আমার বউকে সুস্থ করে দিক। আবরার কথা বলতে পারছে না, ভেঙে আসছে কথা। আমজাদ ছেলের পিঠে শান্ত হাত বুলিয়ে দিচ্ছে। আবরার বাবাকে ছেড়ে উঠে দাঁড়াতেই কক্ষের দরজা খুলে সাদা অ্যাপ্রন পরিহিত অল্প বয়সের একজন নার্স বেরিয়ে আসে। কোলের ভাঁজে সাদা তোয়ালে পেঁচানো ফুটফুটে একটা বাচ্চা। নার্স হাসি হেসে মুখে আবরারের হাতের দিকে বাড়িয়ে দিতে আবরারের বুকটা ধক করে ওঠে। আমার বউ, বউয়ের অবস্থা কেমন? বলেই বাচ্চার দিকে না তাকিয়ে একদৌড়ে রুমের সামনে দাঁড়ায়। আমজাদ নাতিকে কোলে নেয়। চশমার ফাঁকে চোখ দুইটা ছলছল করে ওঠে। দুই কানে আজান দিয়ে আয়েশার কোলে দেয়। আয়েশা বেগম খুশিতে কান্না করে দিয়েছে। নতুন অতিথির আগমন। বৃষ্টিধারা এখন কমেছে। আকাশে মেঘেরা উড়ে গিয়ে নতুন সূর্য উদিত হয়েছে। কালো রাত কেটে নতুন সকাল, দিন, নতুন জীবনের সূচনা। আবরার নার্সদের হুমকি ধামকি দিয়ে ভিতরে প্রবেশ করতেই মাথা চক্কর দিয়ে ওঠে। অচেতন আনায়া চার হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। আবরারের রক্ত মাথায় চেপে বসেছে। আমার বউয়ের কি হয়েছে? জ্ঞান না ফিরলে আজ সবগুলোকে পিস পিস করব, বলে দিলাম। আগামী 10 মিনিটের মধ্যে জ্ঞান না ফিরলে বুঝাবো আমি আবরার কি জিনিস। বলতে বলতে বউয়ের মাথার কাছে গিয়ে বসে। ডাক্তার আইরিন সুলতানা এগিয়ে যায়। ভয়ে মুখটা চুপসে আছে। মাথা নয় মিনমিনিয়ে বলে, স্যার আর কিছু সময় দেন না আমাদের। ম্যামকে সেলাই করে পরিষ্কার করে দিলেই শেষ। ম্যাম সুস্থ আছে, রক্ত দেওয়া হয়েছে, আর আল্লাহর অশেষ রহমতে মা ছেলে দুজনেই ভালো আছে। এতক্ষণে টনক নড়ে আবরারের। ছেলে হয়েছে তার। দেখল না পর্যন্ত। নার্স বের হওয়ার সাথে সাথে দৌড়ে রুমে চলে আসে। আবরার ধ্যান ভঙ্গ, গম্ভীর কণ্ঠে ডাক্তারকে নিজের কাজ করতে বলে। আস্তে সেলাই করবেন, ব্যথায় যেন নড়ে না ওঠে। ব্যথা পেলেই সুই দিয়ে তোদের মুখ সেলাই করে দেব। আবরারের শান্ত কণ্ঠের হুমকি শুনে ডাক্তারের হাত কাঁপছে। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। কাঁপা কাঁপা হাতে পেট সেলাই করে। যতক্ষণ পর্যন্ত সেলাই করে আবরার অপর পাশে তাকিয়ে রয়েছে। আধ ঘন্টা পর জ্ঞান ফিরে আনায়ার। শরীর অর্ধেক অবশ হয়ে আছে। কোমর নিয়ে নড়তে পারছে না। পিটপিট করে চোখ খুলে তাকাতেই একটা গম্ভীর মুখ ভেসে ওঠে চোখে। আবরার ঝুঁকে তাকিয়ে রয়েছে। আনায়ার চোখ মেলা দেখে ললাটে গম্ভীর চুম্বন এঁকে চেয়ারে বসে। আনায়ার এদিক ওদিক তাকিয়ে মলিন কণ্ঠে বলে, আমার ছেলে কই? আবরার ভীষণ অবাক হলো আনায়ার কথায়। অবাক চোখে তাকায়, প্রশ্ন করে, ছেলে হবে জানলে কি করে? আমার ছেলেই হবে, আমার বাবা নেই। আল্লাহ আমাকে একটা বাবা দিবে আমি জানি। আবরার একটু জ্বালাতন করতে তাই তাই সে পাল্টা জবাব দেয়, কিন্তু তোমার ইচ্ছে তো পূর্ণ হয়নি। আমাদের মেয়ে হয়েছে, একদম তোমার মতো নাক বোচা কিউটি মিউটি মেয়ে। হ্যাঁ, আসছে। আমি ছেলেকে দেখে জ্ঞান হারিয়েছি, আমাকে বোকা বানাতে এসেছে। ভেংচি কেটে আনায়া আবরার ছোট ছোট পায়ে রুম ত্যাগ করলো। আয়েশা বেগম কোলে করে হাঁটছে আর নানান রকম কথা বলছে নাতির সাথে। আমজাদ একটু কোলে নেওয়ার জন্য গাল ফুলিয়ে পিছন পিছন ঘুরছে। আবরার দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। আয়েশা আমজাদকে একটু পরপর নানান কথা বলে খোঁচাচ্ছে। তুমি বুড়ো হয়ে গেছো, তোমাকে দিয়ে এখন কাজ নেই। চুলে পাকা ধরে গিয়েছে, চামড়া কুঁচকে যাচ্ছে। তুমি দেখো এখনো কত ইয়াং। আমার পাশে তোমাকে এখন আর মানায় না। আমার নতুন নায়ক চলে এসেছে, আমি তার রূপবান হব। সে আমার রহিম। অপমানে আমজাদ কপালে কয়েকটা ভাঁজ ফেলে। মায়ের কথায় আবার ফিক করে হেসে দেয়। দুই পকেটে হাত দিয়ে তাদের নিকট দাঁড়ায়। কাঁপা কাঁপা হাতে ছেলেকে নিজের কোলে নিয়ে কপালে চুমু খায়। বুক ধুকপুক করছে, মনে হচ্ছে লাফিয়ে বেরিয়ে আসবে। ছেলের কোমল নিষ্পাপ চেহারা দেখে কলিজাটা শান্ত হয়। অপলক দৃষ্টিতে বাবা ছেলের দিকে তাকিয়ে রয়েছে। পৃথিবীর সেরা অনুভূতি হয়তো বাবা মা হওয়ার অনুভূতি। আবরার বুকের সাথে লেপ্টে রেখেই রুমের দিকে পা বাড়ায়। আমজাদ আর আয়েশা আনায়ার সাথে দেখা করে চলে যায়। বাড়ির কেউ এখনও এই খুশির খবর জানে না। সবাইকে খুশির সংবাদ দিতেই তারা বাড়ির দিকে রওনা দেয়। আবরার ছেলেকে বুকে জড়িয়ে রুমে প্রবেশ করে। বাবা ছেলেকে সাথে দেখেই অশান্ত হৃদয়টা শান্ত হয়ে যায়। উঠতে নিলেই
আবরার শিট উঁচু করে ছেলেকে এগিয়ে দেয়। আনায়া কিছু সময় ছেলের দিকে তাকিয়ে রয়। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে ছেলের মুখে। আমার আব্বা, আব্বাজান আমার। ছেলের গালের সাথে গাল লাগিয়ে বসে আছে আনায়া। আবরার পকেট থেকে ফোন বের করে ছটফট ছবি তুলে ফেলে তিনজনের। আনায়া ছেলের ফর্সা ফুলাফালা মুখের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, এ কেমন অবিচার আব্বা? 9 মাস পেটে ধরলাম আমি, আর হলেন বাপের মতন। এইটা কি ঠিক? ছোট বাচ্চা কি বুঝলো কে জানে, মায়ের কথায় মাড়ি বের করে খিলখিল করে হাসছে। আবরার মা ছেলের দিকে তাকিয়ে বলে, আহ মা ছেলে, একটু জন্য আমার জান বের করে ফেলেছিলে, আর একটু সময় পর মায়ের পেট থেকে বের হলেই আমি আমার মায়ের পেটে ঢুকে যেতাম। আনায়া বুড়ো কুচকে তাকায়। কি বলে না? বাড়ি নেওয়ার জন্য তাড়া দেয়।